পৃথিবীর অন্তর্জাত শক্তি এবং বহির্জাত শক্তিগুলি কাজ করে পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ তৈরি করছে, এবং যে বাহ্যিক শক্তিগুলো কাজ করে ভূমিরূপে তৈরি করছে তাতে একটা পদ্ধতি হচ্ছে আবহ বিকার। চ্যাপ্টার নাম্বার 5, আবহ বিকার। এই চ্যাপ্টারের মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আবহ বিকার, নগ্নিভবন, আর একটা হচ্ছে ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় সম্পর্কে। চারটে বিষয় হচ্ছে। প্রথম হচ্ছে আবহ বিকার। আবহ বিকার শব্দটার ইংরেজি অর্থ হচ্ছে ওয়েদারিং, যেগুলো দুটোকেই আমরা বাংলা পাচ্ছি ওয়েদার বা আবহাওয়া, এবং এর মানেটা দাঁড়াচ্ছে যে এই ওয়েদারের কারণে বা আবহাওয়ার কারণে, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের কারণে যখন রাসায়নিকভাবে বা যান্ত্রিকভাবে কোনো একটা বড় শিলা কী হবে, সেটা ভেঙে যাবে। এবার এই আবহাওয়া বায়ুমণ্ডলের উপাদান হিসেবে আমরা বলতে পারি উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, গ্যাস ইত্যাদি কাজ করছে। তেমনি যান্ত্রিক আর রাসায়নিকভাবে এরা কি করবে, কোনো বড় একটা যদি পাথর ছিল সেই পাথরকে কি করবে, ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত করবে। এই ভেঙে ছোট মানে ছোট শিলাতে পরিণত করবার বা চূর্ণ বিচূর্ণ করবার কারণে এই ঘটনাকে বিচূর্ণী ভবন বা শিলাবিকারও বলা হয়ে থাকে। এবার এই আবহাওয়া এর কারণে বা বায়ুমণ্ডলের উপাদানের কারণে একটা বড় পাথর ছিল, সেটা ভেঙে গেল। এটা সহজভাবে বললে এটাই দাঁড়াচ্ছে আবহ বিকার। এবার কি হয় না, বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে কিছু কিছু জিনিস, কোনো শিলা কি হচ্ছে না, একটা স্থান থেকে ভূপৃষ্ঠের পদার্থ সেটা কি হচ্ছে একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, মানে স্থানান্তকরণ হচ্ছে তার। এবার এখানে এই প্রাকৃতিক শক্তিগুলি নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, ভৌম জল হতে পারে, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, সুনামি ইত্যাদি শক্তি হতে পারে। এবার এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হলো, কোনো একটি পদার্থ স্থান পরিবর্তন হলো, এই ঘটনাটাকে আমরা ক্ষয়ীভবন বলে থাকি। এবার যদি বড় একটা পাথর নেওয়া হয় এবং সেটাকে সরানোর কথা বলা হয়, আর যদি একটা ছোট পাথর নেওয়া হয় সেটাকে সরানোর কথা বলা হয় নদী দ্বারা, ধরে নিচ্ছি নদী এখানে কাজ করছে, তাহলে অবশ্যই ছোট পাথরটা সরাতে সহজ হবে। তাই বলা হয় যে আবহ বিকারের কারণে পদার্থগুলো কী হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এবং সেটার ফলে কী হচ্ছে, ক্ষয়ীভবন আবহ বিকার কিন্তু সাহায্য করছে। মানে আবহ বিকারের কারণে ক্ষয়ীভবন ত্বরান্বিত হচ্ছে, মানে এর স্পিডটা বেড়ে যাচ্ছে। ওকে, আর এই দুটো একে অপরের পরিপূরক। এবার এদের উদ্দেশ্য হচ্ছে কি না, এই যে একটা উঁচু স্থান আছে সেখানটা কী হবে, প্রথমে ভাঙবে, শিলাগুলো ভাঙবে, তার ফলে সেই জায়গাটা নিচু স্থানে পরিণত হবে, আর সেই জিনিসগুলো যেগুলো বেরোলো সেগুলো কী হবে, ক্ষয়ীভবনের দ্বারা বিভিন্ন শক্তির মাধ্যমে অন্য স্থানে জমা হবে। অর্থাৎ একটা উঁচু স্থান ছিল সেটা নিচু হলো, আর যে নিচু স্থানটা ছিল সেটা আস্তে আস্তে উঁচু হবে, যেখানে জমাট হবে, যেখানে ক্ষয়ীভবনের মাধ্যমে এই জিনিসগুলো স্থানান্তরিত হলো সেই জায়গাটা উঁচু হবে। তার ফলে এরা কি করবে, অ্যাকচুয়ালি সমতল তৈরি করবার চেষ্টা করবে। এখানে বলা হচ্ছে আবহ বিকার আর ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য হিসাবে বললে হচ্ছে আবহ বিকার শুধু একটা স্থানেই হবে, ঠিক সেই স্থানেই হবে, যান্ত্রিক রাসায়নিক প্রক্রিয়া ঘটে থাকবে, শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বিয়োজিত হবে এবং সেখানেই পড়ে থাকবে, এবং জলবায়ু এবং আবহাওয়ার বিভিন্ন উপাদান এখানের মধ্যে কাজ করে, এবং প্রধান যে শক্তির উৎস সেটা হচ্ছে সৌরকিরণ। সেখানে ক্ষয়ীভবনের মধ্যে সেটা হবে গতিশীল অবস্থা, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পদার্থের স্থানান্তরণ হবে, সেখানে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি সাহায্য করবে, এবং চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো একটা অন্য স্থানে অপসারিত হবে, সেটা হচ্ছে ক্ষয়ীভবনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবং এখানের মধ্যে প্রাকৃতিক শক্তিসমূহগুলো কাজ করছে, এবং শক্তির যে উৎস সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি এবং সৌর শক্তি। ওকে, এইবার আমরা যাচ্ছি পুঞ্জিত ক্ষয়। একটা উঁচু স্থান ছিল, সেখানের মধ্যে কোন একটা পাহাড় ছিল, একটা উঁচু স্থান ছিল, তার মধ্যে কোনো পাথর ছিল, সেটা কি হলো, মাধ্যাকর্ষণের কারণে নিচের দিকে আসবার চেষ্টা করবে, কিন্তু তার বিপরীতে ঠিক ঘর্ষণ বল কাজ করবে সেটাকে যেন পড়তে না দেওয়া যায় তার জন্য। যেমন এখানের মধ্যে একটা গাছ আছে ধরে নিচ্ছি, এখানের মধ্যে যেমন এখানের মধ্যে এই পাথরগুলো আছে ধরে নিচ্ছি, ঠিক আছে, কি হচ্ছে, পাথরগুলোর উপর আস্তে আস্তে এখানের মধ্যে যে ঢাল বরাবর রয়েছে যেহেতু, তাই নিচের দিকে কাজ করবে কি, মাধ্যাকর্ষণ বল, শক্তি টানবে, কিন্তু উপর দিকে কি হবে, এর উল্টো দিকে যেদিকে আসবার চেষ্টা করবে তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করবে। এবার এই ঘর্ষণ বল চাইবে যেন এই মাধ্যাকর্ষণ বলের কারণে এগুলো বা অভিকর্ষজ বলের কারণে এগুলো যেন স্থান পরিবর্তন না করে, কিন্তু যখনই এই ঘর্ষণ বল অপেক্ষা এই অভিকর্ষজ বল বেশি জোরে কাজ করবে, তখন কি হবে, এই ঘর্ষণ বলকে শেষ করে এরা কি করবে, নিচের দিকে নেমে যাবে। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে উঁচু জায়গায় আবহ বিকারগ্রস্ত শিলাচূর্ণ বা রেগুলিক মাটি বা শিলাখণ্ড যখন পর্বতের ঢাল বরাবর নিচে নেমে আসে, এখানে প্রাকৃতিক শক্তির নদী হিমবাহর প্রত্যক্ষ কোনো ভূমিকা কিন্তু থাকে না। যেহেতু এখানের মধ্যে এদের প্রত্যক্ষ কোনো ভূমিকা আমরা পাচ্ছি না, তাই একে ক্ষয়ীভবন বলা হয় না।
কারণ ক্ষয়ীভবনে কিন্তু এদের প্রত্যক্ষ নদী বা হিমবাহ বা অন্য যে সকলগুলো ছিল সেগুলোর প্রত্যক্ষ ভূমিকা থাকা উচিত ছিল, থাকা দরকার ছিল, কিন্তু সেটাই হচ্ছে ক্ষয়ীভবনের ডেফিনেশন। কিন্তু এখানে সেটা যেহেতু হচ্ছে না, তাই এই কুঞ্চিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা হয় না। ওকে, এবার কি হয় না, আস্তে আস্তে যখন স্লো মানে যে হচ্ছে আস্তে আস্তে যখন নামবে তখন সেটা বলবে ধীর গতিতে নামছে। ঠিক যেমন হচ্ছে এটাকে বলা হচ্ছে সয়েল ক্রিপ, উদ্ভিদ বাড়ি সমস্ত কিছু কি হচ্ছে আস্তে আস্তে হেলে যাচ্ছে। ঠিক এটা এইদিকে আসছে, নিচের দিকে আসছে, কিন্তু খুব আস্তে আস্তে। এবার সেটাই যখন দ্রুত গতিতে হবে কী হবে, কর্দম প্রবাহ, পলি প্রবাহ, প্রচুর প্রচুর জল এবং বরফ গলার জলের কাদার মতো দ্রুত নেমে আসবে, তখন সেটাকে বলবে দ্রুত গতি, র্যাপিড ফ্লো। তেমনি ভূমিধসও নামতে পারে, শিলা ও মাটি দ্রুত নিচে নেমে আসে, পাহাড়ি রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে। এগুলো কুঞ্চিত ক্ষয়ের উদাহরণ। ক্ষয়কে 3 ভাগে ভাগ করা হচ্ছে, প্রথম হচ্ছে প্রপাত, দ্বিতীয় হচ্ছে ধস এবং তৃতীয় হচ্ছে প্রবাহ। প্রধানত যখন উঁচু খাড়া ঢাল থেকে শিলাখণ্ড বা মাটির স্তূপ কি হয়, অভিকর্ষীয় টানে খুব জোরে হঠাৎ নেমে চলে আসে, তখন কি হয়ে যাবে সেটাকে বলবো আমরা প্রপাত। ঠিক, এইবার যখন মসৃণ তল বরাবর অভিকর্ষীয় টানে পদার্থসমূহ নেমে আসবে তখন কি হবে সেটাকে বলবো ধস। মানে মসৃণ তল বরাবর, মানে যেখানের মধ্যে এবড়ো খেবড়ো অবস্থানে সাধারণত সমতলের মতন, মানে নর্মালি কোনো ঘর্ষণ বল কিন্তু সেখানে কম হবে। ঠিক মসৃণ তল বরাবর অভিকর্ষীয় টানে হঠাৎ করে যখন পদার্থগুলো নেমে আসবে তখন সেটাকে বলবো আমরা ধস। আর প্রবাহ বলা হচ্ছে যখন অভিকর্ষীয় টানে ঢাল বরাবর আবহবিকারগ্রস্ত পদার্থগুলো যখন নেমে আসবে। এবার ধীর আর দ্রুত দুইভাবেই হতে পারে, আবহবিকারের কারণে যে শিলাগুলো আসবে সেগুলো ধীর বা দ্রুত দুইভাবে আসতে পারে, সেটাকে বলা হবে আমাদের প্রবাহ। ওকে, এই যে ধসটাকে দেখানো হয়েছে, এটা হচ্ছে কীরকম, নর্মালি এটা মসৃণ তল থাকবে, সেখান থেকে আসবে। ঠিক, আর আমরা আগে বললাম যে যেহেতু এখানে প্রাকৃতিক শক্তি ডাইরেক্টলি কাজ করছে না, তখন সেটাকে মানে ক্ষয়ীভবন বলা হয়ে আমরা বলি না, ক্ষয়ীভবনের মধ্যে আমরা ইনক্লুড করি না, যেহেতু এখানে শুধুমাত্র অভিকর্ষীয় বল কাজ করছে সেই জন্য। কিন্তু যদি কোনো কারণে এখানের মধ্যে জলের পরিমাণ যদি বেশি হয়ে যায়, জলপ্রবাহের দ্বারা যদি অপসারণ হয়, তখন আমরা বলবো সেটাকে ক্ষয়ীভবন, তখন সেটাকে ক্ষয়ীভবনের মধ্যে ইনক্লুড করা হবে। তার ফলে কি হচ্ছে না, কুঞ্চিত ক্ষয়কে যেহেতু মেনলি মাধ্যাকর্ষণ শক্তি, বা যদি আমরা আরও ভালোভাবে বলি যে অভিকর্ষীয় বল কাজ করছে, তাই এটা কিন্তু কোনোভাবেই আমাদের ক্ষয়ীভবন নয়। এবার 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নগ্নীভবন। নগ্নীভবন বা ডেনিউডেশন মানে হচ্ছে উন্মুক্ত করা, ল্যাটিন শব্দ, এটি ল্যাটিন একটি শব্দ যার অর্থ হচ্ছে উন্মুক্ত করা। এবার আবহবিকার, কুঞ্চিত ক্ষয় এবং ক্ষয়ীভবন যদি তিনটে একসাথে কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে নগ্নীভবন। মানে কি হবে না, আবহবিকারের কারণে কোনো একটা বড় আমি যে নর্মালি ভাবি আমরা যে কোনো একটা পাথর ছিল, সেটা আস্তে আস্তে কী হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার সেটাকেই বা উপর থেকে কুঞ্চিত ক্ষয় হলো, সেখানেও কিন্তু এই চূর্ণ বিচূর্ণগুলো কাজে লাগতে পারে, তাই না, উপর থেকে শুধু নিচে নেমে আসবে অভিকর্ষীয় বলের কারণে। তেমনি এগুলো কি হবে, এগুলো যখন আবার ক্ষয়ীভবনের মাধ্যমে কোনো একটা শক্তির মাধ্যমে প্রবাহিত হবে। ঠিক, এই সমস্ত কিছু মিলে অ্যাকচুয়ালি হবে নগ্নীভবন। অর্থাৎ কিনা যে নিচের শিলাগুলো ছিল কোনো একটা অংশের, এই পাথরের যে নিচের শিলাগুলো ছিল সেটা কি হবে, সেটা বাইরে চলে আসবে, সেটাকে বলা হচ্ছে নগ্নীভবন। এবার এই নগ্নীভবনের হার ক্ষয়ীভবনের হার এবং কুঞ্চিত ক্ষয়ের হারের উপর নির্ভর করছে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে 4টা যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে 1 নম্বর ছিল আবহবিকার, 2 নম্বর ছিল আমাদের ক্ষয়ীভবন, 3 নম্বর কুঞ্চিত ক্ষয় এবং তারপর 4 নম্বর হচ্ছে নগ্নীভবন। এবার ভূত্বকের এই যে বিভিন্ন শিলার বিকার, অর্থাৎ কিনা শিলাবিকার বা যেটাকে আমরা আবহবিকার বলছি, সেইগুলোর এবার যেভাবে হয় তার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যান্ত্রিক আবহবিকার, মানে এখানের মধ্যে হতে পারে তাপমাত্রার পরিবর্তন, বৃষ্টিপাত, তুষার, হিমবাহ ইত্যাদি কারণে কী হবে, ভৌত পরিবর্তন হবে শিলার, এবং তার ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হবে, এটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। দ্বিতীয় হচ্ছে রাসায়নিক আবহবিকার, যখন রাসায়নিক যে সকল রিয়াকশন হয়, যেমন জারণ বিজারণ, এসবগুলো কিন্তু এখানের মধ্যে কাজ করবে, এবং এখানের মধ্যে এগুলো কাজ করার ফলে বড় শিলাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, অর্থাৎ আবহবিকারে সহায়তা করবে রাসায়নিক বিষয়গুলোকে কাজে লাগিয়ে, তখন সেটাকে বলবো রাসায়নিক আবহবিকার। তেমনি তৃতীয়ত যেটা হচ্ছে জৈব আবহবিকার, অর্থাৎ মানুষ হোক, কোনো পশু পাখি হোক, কোনো ছোট কীটপতঙ্গ হোক, তারা সকল অর্থাৎ জীবমণ্ডল যখন এই আবহবিকারে সাহায্য করবে, সেই সমস্তগুলোকে আমরা বলবো জৈব আবহবিকার। এবার এই যান্ত্রিক আবহবিকারের মধ্যে আমরা মেনলি যেগুলো করতে হয় সেগুলো হচ্ছে যে যদি কোনো রকমভাবে শিলার উপরে কোনো ভার ছিল সেটা যদি সরে যায় তাহলে কীরকম পরিবর্তন হবে। ঠিক,
শিলার তাপ পরিবর্তন হলো, তাহলে সেখানের মধ্যে কী ধরনের পরিবর্তন হবে সেগুলোর উপর নির্ভর করে। তেমনি বরফের মানে তুষারের কারণে কীভাবে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, এই ঘটনাগুলো আমাদের দেখতে হবে। তেমনি দ্বিতীয়ত আমরা রাসায়নিকভাবে দেখলে জারণ, বিচারণ, দ্রবণ, অঙ্গার যোজন বা কার্বনেশন, হাইড্রেশন বা জলযোজন, এগুলো আমরা দেখব। ঠিক। আর তৃতীয়ত তো জৈব আবহবিকারের মধ্যে আমরা দেখব কীভাবে কোনো মস, লাইকেন এসবগুলো কীভাবে আস্তে আস্তে পাথরকে ক্ষয় করে এবং তারপর আস্তে আস্তে সেই পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার পর অন্যান্য যে সকল জিনিসগুলো রয়েছে যেমন রাসায়নিক, যান্ত্রিক আবহবিকার আস্তে আস্তে এগুলোতে আরও তীব্র করে দেয় প্রক্রিয়াটাকে এবং কীভাবে এরা শিলাগুলোকে শেষ পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করছে। তাহলে এটা ছিল আমাদের আবহবিকারের প্রকারভেদ। প্রথম যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, অর্থাৎ ভৌত পরিবর্তন হচ্ছে। এবার এগুলো মেনলি দেখতে পাওয়া যাবে যেখানের মধ্যে উষ্ণতার পার্থক্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ উষ্ণমরু অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া যাবে, যেখানের মধ্যে তুষারপাত দেখতে পাওয়া যায় মানে হচ্ছে শীতল উচ্চ পার্বত্য মেরু অঞ্চলের মধ্যে আমরা দেখতে পারবো। এছাড়া নিরক্ষ অঞ্চল ছাড়া বাকি সব জায়গায় কিন্তু এই ধরনের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারবো, তাই এখানের মধ্যে যান্ত্রিক আবহবিকার দেখতে পারবো। প্রথম বলা হচ্ছে এর মধ্যে যে প্রস্তরছায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিস্ফোরণ। ওকে, এছাড়া এখানের মধ্যে রয়েছে তুষার কার্যের ফলে কীভাবে এগুলো ভেঙে যায় সেগুলো। প্রথমত তো বুঝতে হবে একটা জিনিস যে আমরা যখন একটা কোনো জিনিসকে একবার একটা শিলা ছিল, ঠিক আছে, সেটাকে যখন আমরা খুব গরম করব তখন কী হবে, সেটা আস্তে আস্তে প্রসারিত হতে থাকবে। ঠিক, আমরা এটা সায়েন্সে পড়ি যে কোনো একটা ধাতুকে গরম করলে সেটা কী হবে, আস্তে আস্তে প্রসারিত হয় এবং তার প্রসারণের মাত্রাগুলো আলাদা আলাদা হয়। তেমনি শিলার যে বাইরের স্তর হবে সেই স্তরের উপর প্রভাব পড়বে তাহলে। ঠিক, যে সেখানের মধ্যে উষ্ণতা বেশি হলে প্রসারণ হবে, আবার উষ্ণতা কমে গেলে সেটা সংকুচিত হবে। ওকে, দ্বিতীয়ত তো আমরা জানি যে বরফ যখন জল জমে বরফ হবে তখন কী হবে, আয়তনে বৃদ্ধি পাবে, এখানে প্রায় 9% মতন বৃদ্ধি পায়। তেমনি যখন বরফ জমে জল হবে তখন সেটার আয়তন কমে যাবে। ঠিক, তো এই দুটো যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের এখানের মধ্যে কাজে লাগবে। এবার প্রস্তরছায় খণ্ডীকরণের মধ্যে বলা হচ্ছে যে মরু অঞ্চলের দিকে কী হয়, দিনের বেলা খুব গরম থাকে এবং তার ফলে কী হবে, বাইরের স্তরটা যেটা ছিল এই শিলাটা রয়েছে, এই শিলাটার বাইরের যে স্তর ছিল সেটা কী হবে, প্রসারিত হবে এবং রাত্রিবেলা ঠান্ডা হবে, তার ফলে এই স্তরটা আবার কী হবে, সংকুচিত হবে। এবার বারবার যখন একটা স্তর ছিল সেটা প্রসারিত হচ্ছে, আবার সেই স্তরটা কী হচ্ছে, আবার আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এবার বারবার এই ধরনের প্রসারণ সংকোচনের ফলে কী হবে, এই ধরনের আমরা ফাটল কিন্তু দেখতে পাবো। এবার এই ফাটল বরাবর কী হবে, আস্তে আস্তে বহু বছর পর যখন হবে তখন এটা ভেঙে যাবে, যেটাকে বলা হচ্ছে প্রস্তরছায় খণ্ডীকরণ। ঠিক আছে, সিমিলারলি এই ঘটনাটায় যখন একটা সমস্যিত শিলায় ঘটবে, ঠিক আছে, এবার শিলা যেহেতু তাপের খুব পরিবাহী হচ্ছে তাই বাইরের স্তরটা কী হবে, বাইরের স্তরটা বেশি প্রসারিত হচ্ছে, বাইরের স্তরটা তাড়াতাড়ি প্রসারিত হয়ে যাচ্ছে। এবার ভিতরের স্তরটা তাপ পৌঁছাতে সেরকম সময় লাগছে, তারপর আস্তে আস্তে গরম হবে, তার ফলে ভিতরের স্তরটা কম প্রসারিত হবে। এভাবে আস্তে আস্তে কম প্রসারিত, বাইরের স্তরটা সবচেয়ে বেশি প্রসারিত হবে, ভেতরের স্তরগুলো কম প্রসারিত হবে। এর ফলে কী হবে, এবার বারবার এই ঘটনা ঘটবার ফলে বাইরের যে স্তরটা ছিল সেটা আস্তে আস্তে ভেঙে যাবে, পেঁয়াজের খোসার মতন বাইরের স্তরটা কী হবে, ভেঙে পড়বে। ঠিক, এবং একে গোলাকার আবহবিকারও বলা হয় বা স্বল্পমোচন বলা হচ্ছে, যেহেতু পেঁয়াজের খোসার মতন ছিঁড়ে যাচ্ছে তার জন্য। অনিয়ন ওয়েদারিং। ওকে, এবার হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। বলা হচ্ছে যে যখন বিষমসত্ব শিলা রয়েছে, সমসত্ব মানে একই রকম শিলা, তেমনি বিষমসত্ব মানে হচ্ছে আলাদা আলাদা রকম, ঠিক আছে, বিভিন্ন খনিজগুলো বিভিন্ন মাত্রায় থাকবে। এবার আমরা যখন পড়ছিলাম তখন আমরা জানি যে প্রত্যেকটা ধাতুর যে প্রসারণটা নির্দিষ্ট তাপমাত্রায় আলাদা আলাদা হয়। ঠিক সেরকমই বিভিন্ন খনিজ পদার্থের তাহলে সেখানে প্রসারণ সংকোচন আলাদা আলাদা মাপের হবে। এবার যেটার বেশি প্রসারণ হবে, কিছু জিনিসের কম প্রসারণ হবে, ঠিক আছে, এবং সংকোচন যখন হবে রাত্রিবেলা তখন সেটাও সম্পূর্ণভাবে একই সেম লেভেলে হবে না, তার ফলে কী হবে, আস্তে আস্তে এটা ভাঙতে থাকবে খনিজটা এবং শব্দ হবে। ঠিক, খুব জোরে শব্দ হবে এবং এটা ভেঙে যাবে। এটা যেমন গ্রানাইট শিলায় মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়, একে বলা হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। সিমিলারলি যখন জল যখন বরফ হিসাবে জমবে তখন কী হবে, আয়তনে বাড়ে, আর যখন বরফ গলে জল হয় তখন আয়তনে কমে। ব্যাস, এবার যখন উচ্চ অঞ্চলে কী হবে, উচ্চ অক্ষাংশ অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে সেখানের মধ্যে বা মেরু অঞ্চল যেটাকে বলছে, যে এখানের মধ্যে একটা সময় আসবে তখন চলবে গ্রীষ্মকাল, তখন বরফটা গলে জল হয়ে যাবে এবং তারপর কী হবে, যেখানে যেখানে জায়গা পাবে ফাটল থাকবে শিলার উপর সেখানের মধ্যে জল রূপে সেখানের মধ্যে জমা হয়ে যাবে। এবার আবার কী পড়বে, শীতকাল পড়বে, তখন এটাই জমাট বাঁধবে। এবার আয়তনে যখনই বাড়বে, এটা যখনই আয়তনে বেড়ে যাবে তখনই কী হবে, আশেপাশে শিলার উপর চাপ সৃষ্টি করবে এবং
যেহেতু চাপ সৃষ্টি হবে তাই এটা ভেঙে যাবে এবং কোণ বিশিষ্ট টুকরোতে এটা পরিণত হবে। এই খণ্ডগুলোকে শিলাখণ্ডগুলোকে স্ক্রি বা ট্যালোস বলে। পার্বত্যাঞ্চলে যে পাদদেশের মধ্যে শঙ্কু আকৃতির ভূমিরূপকে ফেলসেনমার যেটাকে বলে সেটা এখানের মধ্যে তৈরি হবে। মোট কথা এরকম দেখতে পাথরগুলো ওখানের মধ্যে পড়ে থাকবে। কেন? কারণ এখানের মধ্যে বরফ জমেছিল যখন, তখন সেটার আয়তন বৃদ্ধি পেয়েছিল। ওকে, এবার যাচ্ছি আমরা রাসায়নিকে। রাসায়নিক কী হবে? বিক্রিয়া হবে, শিলার রাসায়নিক পরিবর্তন হবে। জলের উপস্থিতি এখানের মধ্যে আবশ্যিক এবং উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে বেশি হবে। কেন? কারণ এখানের মধ্যে জল থাকবে। জল এখানে যেহেতু খুব জরুরি, তাই এখানের মধ্যে যেহেতু জল রয়েছে, উষ্ণ এবং আর্দ্র অঞ্চল রয়েছে, সেই জন্য এখানের মধ্যে নিরক্ষীয় এবং মৌসুমী অঞ্চলের মধ্যে এগুলো বেশি ঘটে থাকে। প্রথমত বলছে অঙ্গার আত্তীকরণ বা অঙ্গার যোজন। প্রথম বলছে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে জল যখন যুক্ত হবে, CO2 + H2, তখন কী তৈরি করবে? কার্বনিক অ্যাসিড। তেমনি চুনাপাথরের সাথে যখন এই কার্বনিক অ্যাসিড যুক্ত হবে, তখন সেটা ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে। মানে যেটা আমরা বলে থাকি মোট কথা, যে বৃষ্টির জলে চুন ঘুলে যেত, আমরা আগে পড়েছিলাম চিন ঘোলা যায় বৃষ্টির জলের মধ্যে, এবং সেখানে কাস্ট টোপোগ্রাফি, কাস্ট যে ভূমিরূপ সেগুলো তৈরি হয়। স্যালাকটাইট, স্যালাকমাইট এগুলো তৈরি হয়। স্যালাকমাইট মানে হচ্ছে নিচের থেকে যেটা উপরে উঠবে, স্যালাকটাইট মানে হচ্ছে সিলিং থেকে যেটা নামবে। ওকে, এবার এখানের মধ্যে বলা হচ্ছে যে অঙ্গার আত্তীকরণ, মানে এই যে বৃষ্টির জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গুলে যে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, সেটা যে চুনা পাথরকে, মানে মোট কথা ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করলো। তার ফলে কী হলো? আমরা এই ধরনের স্ট্রাকচার কিন্তু পেলাম। মানে চুনটা মোট কথা গুলে গিয়ে এখানে নিচে নিচে আস্তে আস্তে সেই গুহার মতন তৈরি করবে, কাস্ট টোপোগ্রাফি তৈরি করবে। এটা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। এবার মানে মোট কথা হচ্ছে এখানে যে শিলাটা ছিল, সেই শিলাটা তো ভেঙে গেল, সেটাই হচ্ছে আমাদের আবহবিকার। তো এই প্রসেসে যখন হবে তখন সেটা বলবে অঙ্গার যোজন। এবার এখানের মধ্যে কিছু কিছু জিনিসের জারণ হতে পারে, কিছু কিছু জায়গায় জারণ হবে, কিছু কিছু জায়গায় জলযোজন হবে, বিজারণ হবে। মানে মোট কথা হচ্ছে যে শিলা খনিজে অক্সিজেনের সংযুক্তি হবে, কি জন্য? জলের মাধ্যমে হবে। এটা লোহার উপর মরচে পড়া, এটা কি জারণের উদাহরণ। তেমনি কঠিন ফেরাস অক্সাইড নরম ফেরাস অক্সাইডে পরিণত হওয়া, মানে হচ্ছে 4টা FeO+3H2O+O2 যখন করবো তখন আমরা লিমোনাইট পাবো। অর্থাৎ এটা ফেরাস অক্সাইড ছিল, সেখান থেকে জারণ, মানে এখানের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অক্সিজেন সংযুক্ত হচ্ছে এবং লিমোনাইটে পরিণত হচ্ছে, এবং সেই শিলাটা কী হবে? হলদে বাদামি হয়ে যাবে। এর ফলে কী হলো? এই যে কঠিন ছিল, ঠিক আছে, ফেরাস অক্সাইডটা, সেটা নরম হয়ে গেলে এবং আস্তে আস্তে ভেঙে যাবে। তাহলে এটা কি? এটা এক ধরনের রাসায়নিক আবহবিকার। সেম প্রসেসে কী হবে? জলযোজন হবে। বলা হচ্ছে এই যে লিমোনাইট ছিল, লিমোনাইট হলো যে হিমাটাইট থেকে, ঠিক, মানে মোট কথা হচ্ছে খনিজের সাথে জল যুক্ত হলো, তার ফলে কী হবে? এর আয়তন বৃদ্ধি হবে এবং শিলাটা নরম হয়ে যাবে। এই যে ঘটনাটা হলো সেটা বলছে জলযোজন, মানে জলকে যোগ করা হচ্ছে, হাইড্রেশন। এখানে হেমাটাইট থেকে লিমোনাইট হওয়াও একটা উদাহরণ। তেমনি অ্যানহাইড্রাইট থেকে জিপসাম তৈরি হয়, ঠিক, তেমনি অভিলিন থেকে সার্পেন্টাইন তৈরি হয়। এখানের মধ্যে যে এই যে অ্যানহাইড্রাইট থেকে জিপসাম হচ্ছে, এটার রিয়াকশনটা দেওয়া আছে। ওকে, এবার আমরা যাচ্ছি আর্দ্র বিশ্লেষণ। মানে কি? জলের মাধ্যমে কি হবে? এবার আমরা কিন্তু হাইড্রোলিসিস পড়ছি, মানে কি হবে? বিশ্লেষণ হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ যখন আমরা করি তখন কি হয়? একদিকে H+ চলে যায়, একদিকে OH- চলে যায়, মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের ভেঙে যাওয়া, ঠিক, জলের অণু এই দুটোতে ভেঙে যাবে এবং এর ফলে কী হবে? বিয়োজন হবে, মানে ভেঙে যাবে মোট কথা। তো যেখানের মধ্যে ফেলসপার, এর সাথে জলের এই ধরনের আর্দ্র বিশ্লেষণের কারণে আমরা এখানের মধ্যে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রক্সাইড পাবো। এই যে ফেলসপার বিয়োজিত হয়ে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড এবং পরে কাদামাটি বা কাউলিন পাওয়া যায়। মানে মোট কথা জলের সাথে এটা বিক্রিয়া করছে যখন, তখন সেটা তড়িৎ বিশ্লেষণের মতন যেরকম বিশ্লেষিত হয়, ঠিক সেভাবে H+ আর OH- আয়নে ভাগ হয়ে রিয়াকশন করবে। এর ফলে আবহবিকার ঘটবে, সেটা বলছে আর্দ্র বিশ্লেষণ। তেমনি দ্রবণ, জলের মধ্যে এমন অনেক ধরনের খনিজ আছে যেগুলো দ্রবীভূত হয়েছে, যেমন সন্ধব লবণ। লবণ কী হবে? সন্ধব লবণ বা জিপসাম, এগুলো কী হবে? জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। এবারে কী হবে? এর ফলে শিলাবিকার ঘটবে। ওকে, তাহলে এইগুলো আমাদের উদাহরণের মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে আমাদের রাসায়নিক আবহবিকার। এবার আমরা যাবো থার্ড, যেটা হচ্ছে জৈব আবহবিকার, জীবের কারণে। প্রথমত তো জানি আমরা যে গাছের শিকড়গুলো নিচে যায় এবং নিচে যদি পাথর থাকে সেটাকে আস্তে আস্তে শিরা দ্বারা, শিকড় দ্বারা, এই যে শিকড়গুলো যাচ্ছে সেগুলো দ্বারা কী হবে? চাপ সৃষ্টি করবে এবং সেটা যান্ত্রিকভাবে তৈরি করে চাপ সৃষ্টি করবে এবং তারপরে সেটা ভেঙে দেবে। এবার
এখানের মধ্যে না কিছু কিছু ঘটনাকে আমরা ওই দুটোর মধ্যে ভাগ করতে পারি, যে এটাকে যান্ত্রিকভাবেও বলা যেতে পারতো, এটাকে রাসায়নিকভাবে বলা যেতে পারতো, কিন্তু এখানের মধ্যে আমরা জৈব আবহ বিকার হিসেবে এগুলোকে নিচ্ছি। ঠিক আছে, যেমন হতে পারে যে এই যে উদ্ভিদের শিকড়গুলো যে যাচ্ছে এবং ভাঙছে পাথরগুলোকে, তো সেটা বলছে যান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে। তেমনি এর পাতাগুলো যখন গাছের পাতা পড়ে সেগুলো পচে যায় তখন হিউমিক অ্যাসিড তৈরি করে, রাইট? তো সেখানের মধ্যে রাসায়নিক পদ্ধতিতে হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং হচ্ছে, কিন্তু এগুলো যেহেতু গাছের কারণে হচ্ছে, উদ্ভিদ প্রাণীর জন্য হচ্ছে, উদ্ভিদের জন্য, তো সেই জন্য আমরা এটাকে জৈব আবহ বিকারের মধ্যে রাখছি। তেমনি যদি একটা কোনো ইঁদুর থাকে, ঠিক আছে, কেঁচো থাকে, কুকুর থাকে, শিয়াল থাকে, এরা গর্ত করছে, তখনও শিলাগুলোকে চূর্ণ বিচূর্ণ করছে। তেমনি মানুষ কী করছে, মানুষ খুব তাড়াতাড়ির মধ্যে এই যে চাষের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করবার জন্য খনন কার্য চালাচ্ছে, খনিজ উত্তোলন করছে, রাস্তা নির্মাণ করছে, কৃষিকাজ করছে, এই কারণেও কিন্তু শিলার ওয়েদারিং মানে মোট কথা আবহ বিকার বা শিলা বিকার ঘটছে। ওকে, এবার জেনারেলি কী হয়, যে বলা হয় যে বড় একটা যদি পাথর থাকে তখন কি হয়, তার উপরে আস্তে আস্তে কী হয়, বৃষ্টির কারণে মস, শ্যাওলা এই ধরনের গাছের সৃষ্টি হয় এবং তারপর তাদের শিকড়গুলো আস্তে আস্তে ভেতরে যেতে থাকে। এবার এর উপরই যান্ত্রিক আবহ বিকার ঘটবে, আস্তে আস্তে জলগুলো কী হবে, শিকড়ের মধ্যে দিয়ে চলে যাবে, ঠিক এই যে ফাটলগুলো তৈরি করেছিল গাছে, তারপর এখানের মধ্যে জমা হবে এবং তারপর সেটা যদি ঠান্ডা অঞ্চল হয় তখন বরফের সৃষ্টি হয়ে যান্ত্রিকভাবে সেটাকে আবহ বিকার করবে এবং তারপরে এটা কি আস্তে আস্তে ভেঙে যাবে। এভাবে বারবার ভাঙা যেতে পারে। তো মোট কথা এই তিনটে পদ্ধতিকে যদি আমরা আলাদা আলাদাভাবে ভাবতে চাই তাহলে সেটা সম্ভব নয়, কারণ তিনটে পদ্ধতি একসাথে মিলে পৃথিবীর আমরা বিভিন্ন ঘটনাতে আমরা দেখবো তিনটে পদ্ধতি বিভিন্নভাবে মিলেমিশে কাজ করছে, ঠিক, এবং এগুলো বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কাজ করছে। এখানের মধ্যে বলা হচ্ছে যে এখানের মধ্যে আবহ বিকার যে যান্ত্রিক রাসায়নিক রয়েছে তার মধ্যে অঞ্চল যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে আমরা দেখবো যান্ত্রিক শুষ্ক মরু এবং উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া গেলেও রাসায়নিকগুলো আর্দ্র অঞ্চলে দেখতে পাওয়া যায়, কারণ এখানের মধ্যে জল ছিল একটা মেন কম্পোনেন্ট যেটা থাকতে হবে এখানের মধ্যে। এমনি দ্বিতীয়ত যান্ত্রিক বিষয় হচ্ছে ভৌত পরিবর্তন, শিলা চূর্ণ বিচূর্ণ হওয়া এগুলো, এবং রাসায়নিকের জন্য রাসায়নিক পরিবর্তন, নতুন খনিজ এর মাধ্যমে মানে মোট কথা তৈরি হচ্ছে, ঠিক। এবার যান্ত্রিকের জন্য কিন্তু জলের যে দরকারি তেমন কোনো কিছু কিন্তু ছিল না, কারণ উষ্ণতার ব্যাপারে আমরা দেখেছি, তারপর আমরা দেখেছিলাম তুষারপাতের ব্যাপারে, ঠিক, মানে একদমই প্রয়োজন তার কোনো মানে, কিন্তু রাসায়নিকের ক্ষেত্রে জল লাগবেই, ঠিক, তার হচ্ছে আর্দ্রতা আবশ্যক। তেমনি যান্ত্রিক পদ্ধতিতে শিলার আয়তন কী হচ্ছে, বাড়ছে। আয়তন কীভাবে বাড়ছে, মানে বড় শিলাটা ছিল আস্তে আস্তে ভেঙে ছোটো ছোটো হবে, এবার এর আয়তন আছে এভাবে কী হচ্ছে, আয়তন বেড়ে যাবে। তেমনি এখানের মধ্যে রাসায়নিকে কী হবে, যেমন আমরা দেখলাম যে লোহারতে মরচে পড়া, সেখানে আয়তন বেড়ে যাবে কিন্তু ওজনটা কিন্তু কমে যাবে। মৃত্তিকা সৃষ্টি মানে মোট কথা হচ্ছে সয়েল ফর্মেশন বা পেডোজেনেসিস। পেডোলজি বলা হয় যখন মাটির নিয়ে পড়াশোনাকে পেডোলজি বলা হয়, তেমনি এটাকে বলছে যেহেতু মৃত্তিকা সৃষ্টি সেটা হচ্ছে পেডোজেনেসিস। প্রথমত তো কী হয়, আবহ বিকারের কারণে বড় বড় পাথরগুলো প্রথমে ভেঙে যাবে, ঠিক, ওয়েদারিং হলো, এবার এইগুলো জমা হতে থাকবে, ঠিক, শিথিল একটা আস্তরণ তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে রেগোলিথ। এরপর এর মধ্যে হিউমিফিকেশন হবে, মানে মোট কথা জীব এবং উদ্ভিদের যে মৃত অংশটা সেখানের মধ্যে কী হবে, তার সাথে মিশবে কালো জটিল জৈব পদার্থ সেখানের মধ্যে তৈরি হবে, সেটা হচ্ছে হিউমাস তৈরি হবে মোট কথা। এবার এগুলো এখানের সাথে মিশলো, এবার এর মধ্যে খনিজকরণ হবে, মানে হিউমাস পুনরায় আবার বিয়োজিত হয়ে সরল খনিজে তৈরি হবে। মানে মোট কথা আমাদের শরীরের মধ্যে যে নাইট্রোজেনগুলো ছিল, যে পদার্থগুলো ছিল, ঠিক আমাদের মানে প্রত্যেকের উদ্ভিদের প্রাণীদের, সেগুলো কী হবে, আস্তে আস্তে এর সাথে মিশবে, শিলাগুলোর সাথে মিশবে এবং এখানের মধ্যে আরও ভাঙবে, আরও সরলভাবে ভাঙা হবে এটাকে। এগুলো কারা করবে, এগুলো করবে জীবাণু ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো করবে, এবং তার ফলে এখানের মধ্যে সরল যে খনিজ সেটাতে পরিণত করবে এবং এগুলো কী হবে, মাটিতে মিশে যাবে, সেটাই হচ্ছে খনিজকরণ। এই তিনটে স্টেপের মধ্যে দিয়ে কিন্তু মাটি তৈরি হচ্ছে। ওকে, এবার যদি আমরা করি যে এখানের মধ্যে প্রথমত তো একটা স্তর এ আছে, একটা স্তর বি আছে। প্রথমত কী হয় না, উপর থেকে যখন জল আসবে, ঠিক আছে, এবার উপরে যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো দ্রবীভূত হয়ে নিচের স্তরে চলে আসবে। উপরের থেকে দ্রবীভূত হয়ে যখন এখান থেকে চলে গেল মানে অপসরণ হলো, খনিজ অপসরণ বা লস হলো, এটাকে এলোভিয়েটেড স্তর বলা হচ্ছে। সেকেন্ড, তো এই পদার্থগুলো যে জায়গায় পৌঁছাচ্ছে, ঠিক আছে, নিচের স্তরে, সেটাকে বলছে বি স্তর, মানে এখানের মধ্যে খনিজগুলো সঞ্চয় হবে, এটাকে বলছে এলোভিয়েটেড স্তর। যেমন বলা হচ্ছে যে এ থেকে খনিজ পদার্থগুলো যেগুলো ছিল সেগুলো যদি লোহা অ্যালুমিনিয়ামের মতন খনিজ হয় তাহলে সেগুলো কী হবে, বি স্তরে পৌঁছে যাবে, ঠিক। এবার মৃত্তিকার পরিলেখ, প্রথমে স্তরটাতে কী থাকবে বলা হচ্ছে যে প্রথমে তো এই স্তরটা উপরে একদম ও স্তর বলা হচ্ছে, সেটার মধ্যে থাকবে জৈব স্তর, হিউমাস, মানে মোট কথা এই যে সকল মৃত
জৈব পদার্থগুলো থাকবে সেগুলো এখানের মধ্যে থাকবে। তারপর এ স্তর থাকবে যেখানের মাধ্যমে কী হবে খনিজগুলো এই স্তর থেকে নিচের স্তরে যাবে। বি স্তর থাকবে যেটা কিনা এলুফিয়েটেড স্তর, যেখানের মধ্যে খনিজ পদার্থগুলো মানে সঞ্চিত হবে। তারপরে নিচের স্তরটাকে শীত স্তর বলা হচ্ছে, যেখানের মধ্যে কী থাকবে অ্যাকচুয়ালি যে খনিজগুলো শিলাগুলো ভেঙেছিল সেই অংশটা মানে রেগলিত অংশটা থাকবে। আর নিচে থাকবে মেন যে আগে একদম প্রথমে যে শিলাটা ছিল সেই আদি শিলা, যেটাকে হচ্ছে বেড রক মানে হচ্ছে লেয়ার ডি। এবারে এ আর বি একত্রে সেটাকে সোলাম স্তর বলে এবং এটি হচ্ছে প্রকৃত মাটি। মৃত্তিকা ক্ষয়, এক সেকেন্ড, আচ্ছা এই যে এগুলো বললাম আমরা, এগুলো কার উপর নির্ভর করবে? এটাও একটা প্রশ্ন হতে পারে যে মৃত্তিকা সৃষ্টি হলে এগুলো কার উপর নির্ভর করবে। এক তো আমরা দেখতে পাচ্ছি আবহ বিকারের উপর নির্ভর করছে। এবার আবহ বিকার কার উপর নির্ভর করছিল? জলবায়ুর উপর নির্ভর করছিল, সেখানকার আবহাওয়ার উপর নির্ভর করছিল, সেখানে বৃষ্টিপাতের উপর নির্ভর করছিল, এই সমস্ত বিষয়গুলো হবে। সঙ্গে একটা সময়ের বিষয়ও থাকে, ঠিক সেখানের কীরকমভাবে কতটা সময়ে মানে একটা শিলা যদি আমাদের সম্পূর্ণ ভাঙতে হয় তাহলে অনেক বেশি সময় লাগবে, ঠিক সেখানে পরিস্থিতির উপরও নির্ভর করে থাকে। মানে মোট কথা সময়ও একটা কিন্তু মৃত্তিকা সৃষ্টির জন্য মেন বিষয় হয়ে থাকে। এছাড়া ওয়েদার আছে, সেখানে পরিস্থিতি আছে, ঠিক মানে মোট কথা ওয়েদারের জন্য যা যা দরকার সেগুলো, সঙ্গে আবার আমাদের ওয়েদারিংয়ের জন্য যা যা দরকার মানে মোট কথা আবহ বিকারের জন্য যেগুলো দরকার সেগুলো, সঙ্গে সঙ্গে আমাদের সময়ও একটা ফ্যাক্টর। এবার এই মাটির উপরের স্তর যখন উর্বর অংশটা অপসারিত হয় তখন সেটাকে আমরা বলি মৃত্তিকা ক্ষয় বা সয়েল ইরোশন। এবার এটা অনেক কারণে হতে পারে। প্রথমে বলছে প্রাকৃতিক কারণ, মানুষ সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে বলছে বৃষ্টিপাত হলো, এখানের মধ্যে রিল গালি এই ক্ষয় হয়ে থাকে। এবার এগুলো কি, এগুলো পরে থেকে আমরা দেখছি। তেমনি বায়ুপ্রবাহ হলো, শুষ্ক উদ্ভিদহীন মরু অঞ্চলে এগুলো কী হবে, বায়ুপ্রবাহের কারণে কী হবে, মাটিটা উড়ে চলে যাবে। এর সাথে ভূ প্রকৃতি আছে, যদি ঢালু জমি হয় তাহলে জলের স্রোত বেড়ে যাবে এবং তার ফলে মাটিটা নিয়ে যাবে তার সাথে, ঠিক আছে। মাটির প্রকৃতি হচ্ছে যদি বেলে মাটি হয় তাহলে মানে সেখানের মধ্যে অতটা বেশি পরিমাণে আটকে থাকতে পারবে না, তাই সেটা সহজেই চলে যাবে। তেমনি এঁটেল মাটিতে কিন্তু সময় লাগবে। এবার এই রিল গালি বা সিট ইরোশন এগুলো কী জিনিস? প্রথমত তো সিট ইরোশন, সিট মানে হচ্ছে যে উপরের স্তরটা যেটা থাকবে সেটা যখন জলের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে কী হবে সরে যাবে তখন সেটাকে বলছে সিট ইরোশন। এবার এই যে জলের পরিমাণ যদি আরও বেড়ে যায় তাহলে সেখানের মধ্যে সরু সরু নালা তৈরি হবে এবং তার মাধ্যমে এই মাটিকে এরা নিয়ে যাবে নিজের সাথে, তখন সেটাকে বলবো আমরা রিল। এবং এটাকেই যদি পরবর্তী ক্ষেত্রে যদি আরও বৃষ্টি হয় এবং এইগুলো আরও বেশি পরিমাণে যখন চলে যায় মানে মোট কথা তীব্র গতিতে যখন এই ইরোশন মানে রিল ইরোশন থেকেও বেশি জোরে যখন মাটি বয়ে নিয়ে যায় তখন সেটাকে আমরা বলবো বৃষ্টিপাতের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলবো গালি ক্ষয়। ওকে, মানে মোট কথা বৃষ্টি জলের কারণে যদি ঢাল থাকে তাহলে সেখানের মধ্যে প্রথমে উপরিস্তর যদি নর্মালি বয়ে নিয়ে চলে যায় দেখে কিছু বোঝা যায় না তখন সেটাকে বলবো আমরা সিট। রিল বলা হবে যদি সেখানের মধ্যে নালার মতন তৈরি হয় এবং সেটাকে বয়ে নিয়ে যায় মাটিকে তার সাথে সাথে, তখন সেটাকে বলে রিল ইরোশন। এবং গালি বলবে যখন এই রিল ইরোশনগুলো আরও বেশি পরিমাণে বেড়ে যায়, যেমন বৃষ্টির পরিমাণ আরও অনেক বেড়ে যায়, ঠিক সেটাকে বলবে গালি ইরোশন। মানুষ সৃষ্টি কারণের মধ্যে রয়েছে বৃক্ষচ্ছেদন। আমরা জানি গাছের শিকড়গুলো মাটিকে ধরে রাখে, সেটা গাছ যদি কেটে দেয় তাহলে সেটাকে ধরে রাখতে পারে না। অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ, যেমন পাহাড়ের ঢাল বরাবর ঝুম চাষ করলে কী হয় না, মানে আগুন জ্বালিয়ে দেয় এবং তার ফলে কী হয় গাছ নষ্ট হলো এবং সেখানের মধ্যে যেটুকু পরিমাণ গাছগুলো রাখতে পারতো মানে মোট কথা বৃক্ষচ্ছেদনেরই একটা অন্যরকম রূপ। অত্যধিক পশুচারণের কারণে হয়ে থাকে বৃক্ষচ্ছেদনেরও আলাদা রূপ, ঠিক। এবার মৃত্তিকা সংরক্ষণের জন্য আমরা কী করতে পারি? প্রথম বলছে ধাপে ধাপে আমরা চাষ করতে পারি, তার ফলে কী হবে যখন বৃষ্টি আসবে তখন সেটা কম পরিমাণ ক্ষতি করবে, ঠিক। তেমনি আমরা করতে পারি বৃক্ষরোপণ করতে পারি, গাছ লাগাতে পারি, ঠিক। তারপর 3 নম্বর আমরা বলতে পারি ফালি চাষ, মানে এরকমভাবে লাইন লাইন বরাবর আমরা আস্তে আস্তে চাষ করতে পারি আড়াআড়িভাবে। পাহাড়ের ঢালে আড়াআড়িভাবে করলে কী হবে, যখন উপর থেকে বৃষ্টি আসবে তখন যেহেতু একই দিকে প্রবাহের দিক পাবে না তখন মাটিটা কী হবে, গাছগুলো চেষ্টা করবে যদি এদিক থেকে জল আসে তাহলে সেখানে গাছগুলো চেষ্টা করবে যাতে সেগুলোকে ধরে রাখা যায়, ঠিক। তেমনি সমোন্নতি রেখা বরাবর চাষ, পাহাড়ের ঢালে সমান উচ্চতাযুক্ত রেখা বরাবর বাঁধ দিয়ে চাষ করা নিয়ম, এর ফলে ওটা সুবিধা হবে। তারপর পশুচারণ নিয়ন্ত্রণ করা, তারপর ঝুম চাষ রোধ করা, শস্যাবর্তন পদ্ধতিতে করলে কী হবে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। বাঁধ নির্মাণ করলে আমরা যে মাটিটা যদি ধুয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বৃষ্টির জল সেখানে কিন্তু সেটা আড়াআড়িভাবে যদি বাঁধ নির্মাণ করা হয় তাহলে সেটা রোধ করা যেতে পারে। ওকে, এটা ছিল আমাদের মাটির ব্যাপারে আর আবহ বিকারের ব্যাপারে। এবার এখানের মধ্যে এক নজরে যদি আমরা দেখি যে সমুদ্রতল হচ্ছে শেষ ক্ষয়সীমা, এটার মানে দাঁড়াচ্ছে যে একটা যে সকল শক্তিগুলো ক্ষয় করছে, ঠিক, আবহ বিকারের কাজে লাগছে সেগুলো কতদূর ক্ষয় করতে পারে, সমুদ্র পৃষ্ঠ পর্যন্ত ক্ষয় করতে পারে, সমুদ্র তল পর্যন্ত।
তো সেটাকে বলা হচ্ছে ক্ষয়সীমা। পুঞ্জিত ক্ষয় যেটা হচ্ছে সেটা অভিকর্ষজ টানের কারণে হয়ে থাকে। ক্ষুদ্রকণা বিসরণে পিস্তলের মতন আওয়াজ হয়। ক্ষুদ্রকণা বিসরণ মানে প্রত্যেকটা আলাদা আলাদা শিলা ছিল এবং সেগুলো যখন একসাথে ছিল মানে মোট কথা নন হোমোজিনিয়াস অবস্থায় ছিল, তার ফলে কী হচ্ছিল, আলাদা আলাদা রকমভাবে প্রসারণ সংকোচন হচ্ছিল, ফলে ছোটো ছোটো কণায় ভেঙে যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে আওয়াজের সাথে, পিস্তলের মতন আওয়াজের সাথে। বরফ জল গলে বরফ হলে কী হয়, জল জমে বরফ হলে সেখানে 9% যে আয়তন সেটা বেড়ে যায়। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার কার্যকর হয়। রেগোলিথ থেকেই মৃত্তিকার সৃষ্টি হয়। এলোভেশন এ এবং ইলুভিয়েশন বি স্তরে ঘটে। আমরা বলেছিলাম যে এই খনিজগুলো এ স্তর থেকে বি স্তরে চলে যায়, এতে লস হয়, বিতে গেন হয়। রাইট। ল্যাটেরাইট মাটিতে ক্ষয় বেশি হয়। আচ্ছা, এই ক্ষয় মানে হচ্ছে মোট কথা যে বাতাসের কারণে এবং জলের কারণে যে ল্যাটেরাইট মাটি থাকে সেখানের মধ্যে ক্ষয়কার্য চলছে, সেটাকে বলছে ক্ষয়। যেমন আমরা বীরভূম অংশের মধ্যে, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়খণ্ড অংশের মধ্যে এগুলো কিন্তু দেখতে পাই। কাস্ট হচ্ছে একটা ভূমিরূপ, যেটা কিনা চুনা পাথরযুক্ত এলাকায় আমরা দেখেছি, মানে মোট কথা জলের কারণে এই চুনা পাথরের অংশগুলো ক্ষয় পাবে, দিয়ে যে ভূমিরূপ গঠন করবে সেটাকে বলবে কাস্ট। স্যালাকটাইট, স্যালাকমাইট গুহার ছাদে যেটা হবে সেটা স্যালাকটাইট, এবং মেঝেতে চুনা পাথর মানে চুনা পাথরের দ্বারা কী হবে, পিলারের মতন গঠন হবে। উপর থেকে যেটা নামবে সেটাকে আমরা বলবো স্যালাকটাইট, এবং নিচে থেকে যেটা যাবে সেটাকে বলবো স্যালাকমাইট, এবং তারপর একটা দুটো কী হয়, যৌগ হয়ে যায়, তখন পিলারের সৃষ্টি হয়। ল্যাটেরাইট হচ্ছে লাল বা বাদামি রঙের একটা অনুর্বর মৃত্তিকা। শস্যাবর্তন মাঝে বছরের বিভিন্ন সময়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা। ঠিক ঝুম চাষ মানে হচ্ছে বন কেটে পুড়িয়ে, মোট কথা পুড়িয়ে দিয়ে চাষ করা হয়, সেটাকে বলতে ঝুম চাষ। এগুলো বিভিন্ন প্রাচীন প্রজাতিরা এই ধরনের চাষ করে থাকেন। পৃথিবীর বিভিন্ন স্থানে এই চাষ করা হয়, বিশেষ আমাদের ভারতবর্ষেও কিন্তু আমরা উত্তর পূর্ব অংশের মধ্যে এই ধরনের চাষ দেখতে পাই। এবার এটাই কিন্তু আমাদের ছিল আবহবিকার চ্যাপ্টার নাম্বার 5, এর সাথে শেষ হচ্ছে।